আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইসরায়েল ইরান সংঘাতের নতুন মোড়, ইসরায়েলের সাথে সামরিক অভিযানে যোগ দেবে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসীদের কঠোর জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি খামেনির। ইরানের ঝুঁকিতে থাকা 400 বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে, জানালেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ঢাকার। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের সংলাপের বেশ কয়েকটি বিষয়ে ঐকমত্য। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি 4টি পদ পাবে বিরোধী দল। এবং জুলাই আগস্ট গণহত্যার বিচারের ট্রাইব্যুনাল 2 এর কার্যক্রম শুরু, ন্যায় বিচার নিশ্চিতে কোনো হুমকি পরোয়া না করার হুঁশিয়ারি ট্রাইব্যুনাল চেয়ারম্যানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরায়েলের সাথে যোগ দেবার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অভিযান চালালে এর কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সন্ত্রাসী ইহুদিবাসী শাসকদের নির্মূল না করা পর্যন্ত কোনো আপোষ নয় বলে সতর্ক করেন তিনি। এদিকে ইরানের সুনির্দিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলার নিশানা ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও পারমাণবিক স্থাপনা। অন্যদিকে ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। গেল 5 দিন ধরে ইসরায়েল ও ইরানের আকাশে চলছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা আর প্রতিরোধের চেষ্টা। ইরানের কিছু মিসাইল ইসরায়েলি বাহিনী রুখে দিলেও বেশিরভাগই তেল আবিবের শক্ত আকাশ প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানছে লক্ষ্যবস্তুতে। পাল্টাপাল্টি আক্রমণে ক্ষতিগ্রস্ত দুদেশই। দখলদার ইসরায়েলের হামলায় সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের হারিয়ে অনেকটা দিশেহারা ইরান। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইসরায়েলের তেল আবিব, হাইফা সহ বিভিন্ন শহর। চিরবৈরী দুদেশের যুদ্ধ পরিস্থিতির মধ্যে তুষের আগুন জ্বালিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে থামাতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ছক এঁকেছেন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প। খামেনি এখন তাদের নজরদারির মধ্যে বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন আমরা জানি, তবে এখনই তাকে হত্যা করব না। ইরানের পারমাণবিক প্রকল্প বন্ধে ইসরায়েলের সাথে সামরিক অভিযানে যোগ দেবার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুরুতেই তাদের আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তু ইরানের ফোদ্দ পরমাণু কেন্দ্র। তবে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ শুরুর হুমকিতে ভীত নন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বরং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণের কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের প্রতি আর কোনো দয়া দেখাবো না। এদিকে মঙ্গলবার রাতে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে কয়েকটি সরাসরি জেরুজালেম ও তেল আবিবে আঘাত হানে। ইসরায়েলে গোয়েন্দা সংস্থার অপারেশন পরিকল্পনা কেন্দ্রে হামলায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। দেশটির দাবি, এই হামলায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা শনাক্ত করা যায় না। আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যেগুলো শনাক্ত করা সম্ভব নয়। তেল আবিব এবং জাফা শহরের বাসিন্দারা এলাকা ছেড়ে যান। যুদ্ধাপরাধী নেতানিয়াহুর ফাঁদে আপনারা পা দিয়েন না। অন্যদিকে তেহরানে পাল্টা হামলা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরানের ভেতরে অন্তত 12টি সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালানোর দাবি আইডিএফের। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা মোকাবেলায় আগে থেকেই চিহ্নিত ছিল। আমরা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছি। ইরানের হামলার মুখে গত 3 দিনে অন্তত 30টি মার্কিন সামরিক বিমান বিভিন্ন ঘাঁটি থেকে ইউরোপে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।
ইসরায়েল ইরান সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকী ব্রিফিংয়ে জানিয়েছেন, তেহরানে দূতাবাসের কর্মকর্তা সহ 400 জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। ইরানে যেসব বাংলাদেশি নিরাপদ আশ্রয়ে যেতে চান তাদের সহায়তা করা হচ্ছে বলেও জানান তিনি। লন্ডন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক না হলেও সফরটি সফল হয়েছে বলেও দাবি করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ইসরায়েল ইরান পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা, বেসামরিক হতাহতের ঘটনা এবং দুই দেশের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি বিশ্বব্যাপী বাড়াচ্ছে উদ্বেগ। 5 দিন ধরে চলা সংঘাতে নিজ নিজ নাগরিকদের নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন দেশের সরকার। এরই মধ্যে ভারত তাদের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে, আর ইরানের সাথে সীমান্ত থাকায় নাগরিকদের পাকিস্তানে ফিরিয়ে নিয়েছে দেশটি। তবে যুদ্ধাবস্থার কারণে বিমান চলাচল ও ব্যাংকিং লেনদেন বন্ধ থাকায় অন্যান্য দেশের নাগরিকদের মতো সেখানে আটকে পড়েছেন প্রায় 2000 বাংলাদেশিও। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানিয়েছেন, বাংলাদেশিদের বেশিরভাগই সেখানে ইরানি নারীদের বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করছেন। এদের মধ্যে তেহরানে থাকেন এমন 400 জনকে দূরবর্তী এলাকায় সরানো হচ্ছে। 400 বা এরকম। তেহরানে কিছু বাংলাদেশি আছে যারা এখন এই হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্যই আমরা কাজ করছি, যাতে এরা নিরাপদে থাকতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বিষয়ে অনুরোধ করাটা কতটুকু সমীচীন হবে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা আহ্বানও জানাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাত বন্ধ করে। এ সময় সচিব জানান, সবকিছু ঠিক থাকলেও লন্ডন সফরে প্রধান উপদেষ্টার সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৈঠক না হওয়ার ঘটনাটি ছিল অনভিপ্রেত। সম্পূর্ণ প্রোটোকল দেয়া হয়েছে, যেটা অফিসিয়াল ভিজিট না হলে এইখানে দেয়া হয় না। ফলে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কেন সাক্ষাৎ হয়নি সেটার দায়ভার কার উপরে? নিঃসন্দেহে আমরা যেহেতু এই সফর পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। তবে আমি আপনাদেরকে যে অবস্থাটা বললাম তাতে মনে হয় যে কোনো কারণে ওদের পক্ষে এই মিটিংটা করা সম্ভব হয়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনার বিষয়ে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানিয়েছেন তিনি। এই বিষয়ে তো এই মুহূর্তে আমার কাছে কোনো তথ্য নেই, আমি এই বিষয়ে কোনো উত্তর দিতে যাচ্ছি না। সচিব আরও বলেন, ভারতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের পুশিন বন্ধে দিল্লিকে আলোচনার প্রস্তাব দিয়েছে ঢাকা। সবাই ভালো থাকবেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশেরও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। উত্তেজনার কারণে তেল, গ্যাস ও সার আমদানিতে সমস্যা হতে পারে বলেও জানান তিনি। তাই বিকল্প প্রস্তুতি নিয়ে রাখছে সরকার। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। ইরান ইসরায়েল যুদ্ধ কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। দুই পরাশক্তির কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না, ফলে বাড়ছে প্রাণহানি, ক্ষয়ক্ষতি। তাদের ক্ষত ছড়িয়ে পড়ছে অন্যান্য দেশেও। বাড়ছে জ্বালানি তেলের দাম, ব্যাহত হচ্ছে ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল। যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশও ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থ উপদেষ্টা। তো যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না, আমার সার যেগুলো আসবে, আপনি জানেন বেশিরভাগ জাহাজ আসে কোন দিক থেকে, যে হরমুজ প্রণালী দিয়ে আসে, সেটা এফেক্ট করতে পারে। অর্থ উপদেষ্টা জানান, এখনও বাড়তি দামে তেল গ্যাস কিনতে হচ্ছে না, তবে পরিস্থিতি জটিল হলে পাল্টে যাবে সমীকরণ। তাই বিকল্প প্রস্তুতি রাখছে সরকার। ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলোতে আমরা অলরেডি অর্ডার প্লেস করছি ওটা এফেক্ট করে না। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা LNG প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার অফ। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো। কিন্তু ভবিষ্যৎ যখন কোটেশন আনবো তখন হয়তো কিছুটা রিফ্লেক্ট করবে। বিকল্প চিন্তা এই যে এনার্জি মিনিস্ট্রিটা করছে ডেফিনেটলি। আমরা তো LNGর উপর ডিপেন্ড করি বেশি।
তিনি আশা করেন যুদ্ধ দ্রুত শেষ হবে, তবে কোনো দেশের পক্ষ নেবে না বাংলাদেশ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় ঐক্যমত্য গঠনের লক্ষ্যে আগামী মাসের মধ্যেই একটি জাতীয় সনদ তৈরি করা হবে বলে সম্ভব বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠকে এমন আশাবাদ জানান তিনি। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি 4টি পদ পাবে বিরোধী দল, বাকিগুলো হবে সংখ্যানুপাতে। এ বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সংলাপে বিএনপি, এনসিপি সহ অন্যান্য দল অংশ নিলেও যোগ দেয়নি জামায়াত ইসলামী। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের সংলাপ করেছে ঐকমত্য কমিশন। এতে সবগুলো রাজনৈতিক দল অংশ নিলেও লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক ইস্যু কেন্দ্র করে সংলাপে যোগ দেয়নি জামায়াত ইসলামী। সংলাপের শুরুতে সূচনা বক্তব্য রাখেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারব। সংলাপে আস্থা ভোট, অর্থ বিল ছাড়া অন্যান্য সকল বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সিদ্ধান্ত হয়েছে আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে, সবাই স্বাক্ষর করতে পারবেন। তবে বাকি দুইটা বিষয় এইভাবে আলাদা সংযুক্তি থাকবে যদি আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এগুলো আমরা উল্লেখ করি স্পেসিফিক। সেই ক্ষেত্রে আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তখন আমরা এই দুইটি বিষয়ও এখানে সংযুক্ত করতে পারব। কমিশনের নিরপেক্ষতা নিয়েও এদিন প্রশ্ন তোলে এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে তাদের প্রস্তাবিত 6টা প্রস্তাবের মধ্যে প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন একটি প্রস্তাবের দিকে হেলে যান এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, ফলশ্রুতিতে আমরা মনে করি জাতীয় ঐক্যমত্য কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে তারা নির্বাচনে এবং এই ঐক্যমত্য কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন, তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। সংলাপে মোট 4টি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সংরক্ষিত নারী আসন 100 করার বিষয়েও একমত সবাই। বাংলাদেশের এখন একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী, তাদের প্রতিনিধি এখানে নেই। তা আমি এই বিষয়টা প্রশ্ন করেছিলাম পার্লামেন্টে নারীদের জন্য সেটাকে 100তে সেটাকে উন্নীত করা, এটা মোটামুটি বলতে পারেন অধিকাংশ দল তারা এক ধরনের চিন্তার ঐক্যে তারা এখন এসছেন। জাতীয় সংসদে যে 50টি স্থায়ী কমিটি, সংসদীয় কমিটি থাকে, সেই কমিটিগুলোতে আনুপাতিক হারে 50% বিরোধী দলের প্রতিনিধিত্ব দেওয়ার কথা হয়েছে। ভালো নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতি দরকার, এই আলোচনা শুরু হওয়া দরকার। আমাদের দুঃখ এই আলোচনা এখনো শুরু হয়নি, আমরা মনে করি এই আলোচনা শুরু হওয়া দরকার। সংলাপ শেষে ব্রিফ করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। প্রতিদিন সব বিষয়ে সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারবো না, এরকম প্রত্যাশা আপনারা করবেন না যে আমরা প্রতিদিন এখানে এসে বলবো যে এই বিষয়ে আমরা একমত হয়েছি। আলোচনায় অগ্রগতি হচ্ছে, অত্যন্ত ইতিবাচক অগ্রগতি হচ্ছে, এবং আমরা আশা করছি যে জুলাই মাসের মধ্যে আমরা জাতীয় সনদে পৌঁছতে পারবো। আগামী 3 দিন দ্বিতীয় দফায় এই সংলাপ চলবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। অনেক বছর পর এবার মানুষ প্রথমবারের মতো স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রায়েল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, অস্থির সময় পার করে দেশ এখন একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সংবিধান, বিচার বিভাগ ও প্রশাসনিক সংস্কারে জোর দিচ্ছে সরকার। এই সংস্কারগুলোর মাধ্যমে একটি সুশৃঙ্খল রাজনৈতিক রূপান্তর নিশ্চিত করার চেষ্টা চলছে। নির্বাচনের সহযোগিতার বিষয়ে হাই কমিশনার রায়েল জানান, অস্ট্রেলিয়ান ইউএনডিপির মাধ্যমে 20 লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে, যা বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, প্রযুক্তিগত ও পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় হবে। শুরু হয়েছে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর কার্যক্রম।
এদিন ট্রাইব্যুনাল 2-এ নিয়োগ পাওয়া 3 বিচারককে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল অফিস ও ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এই সময় ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো হুমকি পরোয়া করা যাবে না। এদিকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। বর্ণাঢ্য আয়োজনে শেষ হল যশোর আদিন সখিনা উইমেন্স মেডিকেল কলেজের MBBS 14তম ব্যাচের ছাত্রীদের নবীনবরণ ও অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। বর্ণাঢ্য অনুষ্ঠান উপলক্ষে নানা রঙের বেলুন, ফুল ও ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয় কলেজ ক্যাম্পাস। নবীন শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকদের আগমনে প্রতিষ্ঠানতে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। এই সময় সংশ্লিষ্টরা বলেন, মানব সেবার লক্ষ্যে ভালো ডাক্তার তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যশোর থেকে তামান্না ফারজানা রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মঙ্গলবার জাতীয়ভাবে সারা দেশে একযোগে 116টি সরকারি বেসরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের রিসেপশন প্রোগ্রামে অংশ নেয় আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ। জুমে এর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়ে নিজেদের অনুভূতির কথা জানান শিক্ষার্থীরা। আসার পর দেখতে পাচ্ছি সত্যি কলেজ খুবই ভালো, পড়াশোনায় খুবই উন্নত এবং প্রফেসর টিচার সবাই খুবই ভালো। আমার বাবার এমন সামর্থ্য নাই যে আমি কোনো একটা প্রাইভেট মেডিকেলে ভর্তি হব ফুল টাকা দিয়ে, কিন্তু আদ্দিন আমাকে ওই সুযোগটা দিছে। পরিবেশটা সুন্দর, কলেজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান। এমন ফাউন্ডেশন করবে, তুমি MBBS শুধু না, FCPS করবে, FRCS করবে, যত ডিগ্রি আছে পৃথিবীতে সব ডিগ্রি তোমার দেওয়া সম্ভব। আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার গোলাম মুক্তাদিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা। এটা নতুন যাত্রা, তুমি তোমার সমস্ত অতীত যেটা ছিল সেটাকে মুছে ফেলে আজকের যে সুন্দর একটা অডিটোরিয়ামে সুন্দর একটা জায়গায় আমরা একত্রিত হয়েছি, এটাকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। মানে এটা রিয়ালাইজ করবেন যে হ্যাঁ, আদ্দিন সকিনা মেডিকেল কলেজকে আমি বেছে নিয়েছিলাম, যে কারণে আমার মেয়েটা মানুষ হয়েছে। ডেফিনেটলি এটা আমরা গর্ব করেই বলি যে হ্যাঁ, এখান থেকে আমরা মানুষ করে পাঠাই। অনার্স মার্কস পাওয়া শিক্ষার্থীরা নবীনদের উৎসাহ যোগাবে বলে মনে করেন প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ডিরেক্টর। সবাইকে আন্তরিকভাবে সচেষ্ট থাকতে হবে যেন ভবিষ্যতে আমরা আরো সাফল্যের দিকে সাফল্যের পর্যায়ে যেতে পারি। এই শিক্ষাবর্ষে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের 14তম ব্যাচে 75 জন ছাত্রী ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে দরিদ্র মেধাবী কোটায় 4 জন এবং 20 জন ভারতীয় ছাত্রী রয়েছেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার দুঃসময় যেন কাটছেই না। গত বৃহস্পতিবার আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় রেশ না কাটতেই একের পর এক যান্ত্রিক ত্রুটিতে বিপাকে ভারতের অন্যতম জনপ্রিয় বিমান সংস্থাটি। বিমান দুর্ঘটনার পর থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত মোট 11টি ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। এর মধ্যে 7টি ফ্লাইট বাতিল হয়েছে সবশেষ 24 ঘন্টায়। এর মধ্যে 6টি বোয়িং 787-8 ড্রিমলাইনার। এদিকে বৃহস্পতিবার আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় 270 জন নিহতের ঘটনা তদন্তে ব্ল্যাক বক্স বিশ্লেষণে করে কারিগরি দিক খতিয়ে দেখা হচ্ছে। এরপর থেকে একাধিক ফ্লাইটে ধরা পড়েছে যান্ত্রিক ত্রুটি, কখনো সন্দেহজনক পরিস্থিতির জেরে বাতিল হচ্ছে ফ্লাইট। খুব শীঘ্রই পর্যটকদের জন্য অভিন্ন ভিসা চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের 6টি দেশ। একটাই মাত্র ভিসায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান এবং বাহরাইনে ভ্রমণ করা যাবে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, জিসিসি সদস্যভুক্ত দেশগুলো তাদের মধ্যে পর্যটন জোট করতে এই উদ্যোগ নিয়েছে। 2023 সালে জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা নামের এই উদ্যোগ অনুমোদন পেয়েছে এবং বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যদিও সুনির্দিষ্ট কার্যকর হওয়ার তারিখ এখনও জানানো হয়নি, তবে চলতি বছরই এটি চালু হবে বলে আশা করা হচ্ছে। ভিসাটির মেয়াদ হতে পারে 30 থেকে 90 দিনের মধ্যে। এবার খেলার খবর। নিজেদের সংগ্রহ আরও বাড়িয়ে নিতে গেল টেস্টের দ্বিতীয় দিনে কিছুক্ষণের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করবে বাংলাদেশ। আগের দিনে 3 উইকেটে 292 রান নিয়ে খেলতে নামে টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 136 এবং অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম 105 রান নিয়ে ব্যাট করতে নামেন। এর আগে অবশ্য মাত্র 45 রানে 3 উইকেটে হারিয়েছিল লাল সবুজের দল। তবে শান্ত ও মুশফিক 247 রানের জুটি গড়ে আর কোনো উইকেট হারাতে দেননি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ইসরায়েল ইরান সংঘাতের নতুন মোড়, ইসরায়েলের সাথে সামরিক অভিযানে যোগ দিবে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসীরা কঠোর জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি খামেনির। ইরানে ঝুঁকিতে থাকা 400 বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে, জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ঢাকার। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের সংলাপের বেশ কয়েকটি বিষয়ে ঐকমত্য। সংসদে স্থায়ী কমিটির সভাপতি 4টি পদ পাবে বিরোধী দল। এবং জুলাই আগস্ট গণহত্যার বিচারে ট্রাইব্যুনাল 2-এর কার্যক্রম শুরু, ন্যায় বিচার নিশ্চিতে কোনো হুমকি পরোয়া না করার হুঁশিয়ারি ট্রাইব্যুনাল চেয়ারম্যানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।